নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোর অনুষ্ঠানে। আমাদের সাথে আজ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অনন্যা সরকার মহাশয়া। নমস্কার। নমস্কার। অনন্যাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা ওনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সিওপিডি। প্রথমেই আমরা এই বিষয়ে কথা বলার আগে ওনার সম্পর্কে, ওনার পড়াশুনো, ওনার জীবন এবং কোথা থেকে পড়াশুনো করেছেন এবং প্রথম কোথায় উনি চাকরি করতেন সেই সব সম্পর্কে একটু ওনার থেকে শুনব। নমস্কার, আমার নাম অনন্যা সরকার। আমার বাড়ি মালদা। আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পুরোটাই মালদাতে। তারপরে বিএসসি নার্সিং কমপ্লিট করেছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে। তারপরে আমি এক বছরের একটু বেশি, মানে 1.5 বছর প্রায় মালদাতেই দিশারি হেলথ পয়েন্ট সেখানে কর্মরত ছিলাম অ্যাজ এ স্টাফ নার্স। তারপর বর্তমানে আমি এখন শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউশনে অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর জব করছি। আমরা ম্যামের সম্পর্কে শুনলাম, এবার যাব আমাদের আজকের যে বিষয় সিওপিডি সেই নিয়ে কথা বলতে। প্রথমেই যে জিনিসটা আমরা ওনার থেকে জানবো তা হচ্ছে এই সিওপিডি, এই জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে হয়। সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো আমরা এর নাম থেকেই বুঝতে পারছি যে এটি একটি ফুসফুস বা লাংয়ের রোগ। এক্ষেত্রে কি হয়, এটি একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ। এটা মূলত ধূমপানের জন্য হতে পারে এবং এর প্রধান কারণই হচ্ছে ধূমপান। তার মানে এটা নয় যে শুধুমাত্র যারা ধূমপান করছে তাদেরই এই অসুখটা হবে। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এটি একটি লাং বা ফুসফুসের রোগ। এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, যেখানে কি হয়, রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। এটি কেন হয় না, যখন আমরা শ্বাস নিচ্ছি তো সেখানে একটা শ্বাসনালী রয়েছে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে শ্বাসনালী যদি কোনো কারণে বাইরের কোনো ট্রিগার ফ্যাক্টরের জন্য ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, মানে ধীরে ধীরে ছোট হয়ে যায়, তখন রোগীর কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এটি মূলত ধূমপানের জন্য হয়ে থাকে। এছাড়াও ধোঁয়া ধুলো, কলকারখানায় যদি কেউ কাজ করে সেখান থেকেও এই রোগটি হতে পারে। ধূমপানের সাথে এটার সম্পর্ক ঠিক কতটা গভীর? ধূমপানই বলতে পারি যে আমরা ধূমপানই হচ্ছে সিওপিডির প্রধান কারণ। আচ্ছা। তাছাড়াও যদি কেউ কলকারখানায় কাজ করে, ধোঁয়া ধুলোয় কাজ করে, দীর্ঘদিন সেই কলকারখানাগুলোতে কাজ করছে এবং উইদাউট এনি মাস্ক কাজ করছে, তখনও কিন্তু এই রোগটি হতে পারে। মানে মূলত প্রধান কারণ কিন্তু ধূমপান। হ্যাঁ, ধূমপান। সিওপিডি ও অ্যাজমার মধ্যে কি পার্থক্য আছে? অ্যাজমা হচ্ছে মূলত বাচ্চাদের মধ্যে দেখা যায়। এটি হচ্ছে অ্যালার্জির কারণে হতে পারে বা ওই যে ধোঁয়া ধুলো এই সমস্ত কিছু থেকে হতে পারে। এই যে উপসর্গগুলো সেগুলো অত্যন্ত সহজেই ওষুধ খেলেই মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু সিওপিডি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অসুখ। এখানে হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে ফুসফুস ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এটি বয়স্কদের মধ্যে দেখা যায়। এটি ঠিক হতেও বেশ দীর্ঘ সময়সীমা লাগে। হ্যাঁ, আর এটি হচ্ছে মূলত বয়স্কদের মধ্যেই দেখা যায়। আচ্ছা, মানে ইয়াং জেনারেশনের মানে এটা হওয়ার পরিমাণ কি কম? আচ্ছা, ইয়াং জেনারেশনের মধ্যেও হতে পারে যদি সে অত্যন্ত ছোট বয়স থেকে ধূমপান করে থাকে। যদি কেউ এখন থেকে ধূমপান করে থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি স্টপ করা উচিত এবং যেটা যতখানি আর্লি এজে স্টপ করা সম্ভব ততটাই ভালো। তাহলে হচ্ছে যে ফার্দার যে লাইফ, ধরুন আফটার 50 ইয়ার অফ এজ, তখন এই যে সিওপিডি বা লাংয়ের কোনো অসুখ বা লাং ইনফেকশন এই সমস্ত জিনিস হওয়ার চান্সেস অনেকটাই বেশি। আচ্ছা আচ্ছা, যদি অ্যাভয়েড করে। রোগ নির্ণয়ের জন্য মূলত কোন কোন টেস্টগুলো করা হয়? সিওপিডির জন্য মূলত ডাক্তারবাবু স্পাইরোমেট্রি বলে একটি টেস্ট হয়, এই টেস্টটি করা হয়। এখানে ফুসফুসের কার্যক্ষমতা যে সেটা মাপা হয়। এটার অনেকগুলো গ্রেড হয়, গ্রেড 1, 2, 3, 4 এরকমভাবে গ্রেড থাকে। এছাড়াও চেস্ট এক্সরে, দেন এমআরআই, সিটি স্ক্যান এই সমস্ত কিছু করে ফুসফুস কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত কিছু বোঝা যায়। হ্যাঁ, আর হচ্ছে যে যেহেতু রোগীর শ্বাস নিতে কষ্ট হয় তাই জন্য রক্ত পরীক্ষা করে রক্তে কতখানি অক্সিজেনের মাত্রা রয়েছে সেটাও পরিমাপ করা হয়।
এটার প্রাথমিক লক্ষণগুলো কি কি হতে পারে, মানে একটা মানুষ কিভাবে বুঝবে যে সে সিওপিডিতে আক্রান্ত হয়েছে? এই রোগের একদম প্রথম দিকে সেই রকম কিছু সমস্যা থাকবে না, শুধু কাশি হবে। এবং কাশির সাথে মূলত বেশিরভাগ সময় সাদা রঙের কফ উঠে আসতে পারে, প্রোডাক্টিভ কফ থাকে। যদি কোনোভাবে ইনফেকশন থাকে বুকে, তখন কিন্তু সেই কফের কালারটা চেঞ্জ হয়ে ইয়েলোইশ হতে পারে, হলুদ রঙের কফ আসতে পারে, কখনো শুকনো কাশি হয় না, প্রোডাক্টিভ কফ হয়। এবং সাদা কফের সঙ্গে যদি ইনফেকশন থাকে তাহলে হলুদ কফ আসবে। এটা কি দীর্ঘদিন চলে কাশিটা? হ্যাঁ, দীর্ঘদিন, এটা দীর্ঘমেয়াদী। তারপরে ধীরে ধীরে যদি সেগুলো ট্রিটমেন্ট করা না হয়, একটা সময় রুগী হয়তো এরম বলবে যে আমার সিঁড়ি ওঠার পরে বুকের ভেতরটা সাঁই সাঁই করে শব্দ করে এবং শ্বাস নিতে কষ্ট হয়। তারপরে একটা সময় পর দেখা গেল সেই মানুষটি সিঁড়ি উঠতে গিয়ে কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে প্লেন জায়গায় মানে সমান্তরালে হাঁটার সময়ও তার কষ্ট হচ্ছে। ধীরে ধীরে যেটা আমাদের রেগুলার লাইফের বেসিক কাজগুলো, সেগুলোতেও কিন্তু এফেক্ট পড়বে। মানে রুগী হয়তো স্নান করতে যাচ্ছে, তাতেও হাঁপিয়ে পড়ছে, বা ঘরের কিছু কাজ করছে, সেগুলোতেও হাঁপিয়ে পড়ছে। যখন সেটা সিভিয়ার স্টেজে চলে যাবে, যেটা আমি স্পাইরোমেট্রি টেস্টের কথা বললাম, সেখানে গ্রেড পরিমাপ করা হয়, তো সেটা যখন সিভিয়ার স্টেজে চলে যাবে তখন হয়তো রুগী বসে রয়েছে এবং বসে বসেও তার শ্বাসকষ্ট হচ্ছে। ইভেন ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়েও তার শ্বাসকষ্ট হচ্ছে, সে ঘুমোতে পারছে না, বুকের ভেতর সাই সাই করে শব্দ করছে, তাকে একটু কমফোর্টের জন্য তখন সারাক্ষণ হয়তো উঠে বসে থাকতে হচ্ছে। এরকম ধরনের প্রবলেম দেখা যায়। চিকিৎসার ক্ষেত্রে ওষুধ এবং ইনহেলারের ভূমিকা ঠিক কতটা? এই রোগের প্রধান ওষুধই হচ্ছে ইনহেলার বলতে পারি। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ইনহেলার যদি ইউজ করা হয় তাহলে বোধহয় আমি সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, আমি আর কখনো সেই ইনহেলার ছাড়া চলতে পারবো না। কিন্তু সেরকমটা একদমই নয়, এটা একটা মিথ বা আমাদের আম জনতার মধ্যে একটা ভুল ধারণা। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে যদি আপনার হাত কখনো কেটে যায়, আপনি যদি কোনো ওষুধ সেটা পায়ে লাগান, তাহলে কি সেই হাত কাটাটা ঠিক হবে? নিশ্চয়ই নয়। তো সেই রকমই হচ্ছে ইনহেলার। আমাদের ইনহেলার তো আমি প্রথমেই বললাম যে সেখানে হচ্ছে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, ধীরে ধীরে ছোট হয়ে যায়। যদি আমরা কোনোভাবে সেই ওষুধটা শ্বাসনালীতে বা ফুসফুসে পৌঁছে দিতে পারি, তাহলে তার থেকে বিকল্প ভালো ওষুধ আর কিছু হওয়ার কথা নয়। তো এই ইনহেলার দিয়ে আমরা আর কি রুগীকে অনেক সহজেই সুস্থ করে তুলতে পারি। হ্যাঁ, এটার কিছু সাইড এফেক্টস রয়েছে, কারণ এটাতে স্টেরয়েড রয়েছে, কিন্তু সাইড এফেক্টসটাও এতটাও বেশি নয় যেটা আমাদের পরবর্তী জীবনে খুব বাজে প্রভাব পড়তে পারে। যদি কেউ ট্রিটমেন্ট না নেয় তাহলে বাজে প্রভাব পড়তে পারে, কারণ তখন কি হবে যে আমাদের যে ফুসফুসের কার্যক্ষমতা, ইমিউনিটি পাওয়ার, সেটা ধীরে ধীরে আরও কমে যাবে। তো সেই জন্য সঠিক সময়ে সেই ট্রিটমেন্টগুলো নেওয়া ভীষণভাবে দরকার। এবং ইনহেলার ছাড়াও আরও ট্রিটমেন্ট রয়েছে, যেমন আমরা সেগুলো ট্যাবলেট ফর্মে দিই, নেবুলাইজেশন ফর্মে দিই, সেটাও ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু সেই সিভিয়ারিটি লেভেল, সেই ট্রিটমেন্টটাও আর কি ভ্যারি করছে। খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন ঠিক কতটা গুরুত্বপূর্ণ? সিওপিডির জন্য খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তন ভীষণভাবে জরুরি। প্রথমত আমি বলবো যে যদি কেউ ধূমপান করে থাকে সেটা ইমিডিয়েটলি এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। তারপরে দ্বিতীয়ত যে কারো যদি এই সমস্যাগুলো থাকে বা নাও হয়ে থাকে, তবু যখন বাইরে রাস্তাঘাটে ধুলো ধোয়া এই সমস্ত জায়গায় বেরোবে, আমাদের কাছে অনেক রকম মাস্ক অ্যাভেলেবেল আছে। N95 মাস্ক, বিভিন্ন ধরনের ফিল্টারযুক্ত মাস্ক, সার্জিক্যাল মাস্ক ডাবল করে পরতে পারে। তো এই ধরনের মাস্ক পরে বাইরে বেরোনো উচিত। বাড়িতে যদি রান্না করে থাকে, উনুনের ধোঁয়া সেটাও ভীষণভাবে ক্ষতি করে। তো তার জন্য যদি উনুনের ধোঁয়াটা মানে রান্নাটা যদি এলপিজি গ্যাসে কনভার্ট করা যায় তাহলে ভীষণ ভালো হয়, কারণ এলপিজি গ্যাস থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা অনেকখানি তুলনামূলক কম ক্ষতি করে যতটা উনুনের ধোঁয়া ক্ষতি করে। এছাড়াও আমাদের আরেকটা ধারণা থাকে যে যত সকালবেলা উঠে হাঁটবো তত বোধহয় ভালো, কিন্তু না, একদমই তা নয়। অনেক সকালবেলা মানে একদম আর্লি মর্নিংয়ে আর সন্ধ্যের দিকে আমাদের বাতাসে অনেক বেশি ধোঁয়ার পরিমাণটা বেশি থাকে, সেই জন্য বাতাসটা ভারী হয়ে নিচের দিকে নেমে আসে এবং আমরা নিজেদের অজান্তেই সেই বাতাসটা ইনহেল করে সেই কারণেও কিন্তু সিওপিডি হতে পারে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, ফলমূল এই সমস্ত কিছু খেতে হবে। নার্সিং কেয়ার বা সাপোর্ট সিস্টেমে রোগীর জন্য ঠিক কী কী করণীয়? নার্সিং কেয়ার বা সাপোর্ট সিস্টেমে মূলত নার্সরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এই যে আমি প্রথমেই বললাম যে অনেকগুলো ভুল ধারণা মানুষের মধ্যে থাকে, আমরা নার্সরা সেই সমস্ত কিছু যে ভুল ধারণা আমাদের হেলথ টকের মাধ্যমে সেই সমস্ত ভুল ধারণাগুলো পেশেন্ট আইডেন্টিফাই এবং করতে হবে। হ্যাঁ আইডেন্টিফাই করি এবং রোগী এবং রোগীর পরিবারকে সেগুলো বোঝানোর চেষ্টা করি। তারপরে যে ইনহেলার কিভাবে ইউজ করতে হবে সেই সমস্ত কিছু শেখানো হয়, কিভাবে কোন ওষুধটা কখন খেতে হবে সেগুলো শেখানো হয়, স্পাইরোমেট্রি কিভাবে করতে হবে সেগুলো শেখানো হয়, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, একটা হাইজিন মেনটেন করার ব্যাপার, এইগুলো শেখানো হয়। এবং নার্সেরা আরও অনেক বিষয়ে মানে তথ্য আর কি রুগী এবং রুগীর পরিবারকে জানায়। যেমন হচ্ছে যে এই যে শীতের দিনে মেনলি মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত রুগীরা যদি একটু উষ্ণ গরম জল করে স্নান করে তাহলে ভীষণ ভালো হয়, এই সমস্ত কিছু একটু জানাই। ভবিষ্যতে এই সিওপিডি প্রতিরোধের জন্য আমাদের ঠিক কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে? প্রথমত ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত আমরা নিজেদের অজান্তে সারাদিনে প্রায় 4 থেকে 5টা সিগারেটের যে ধোঁয়া হয় ধোঁয়া। সেই রকম একটা ইনহেল করে থাকি। কি করে না, আমি যদি একটা ফর এক্সাম্পল ধরি যে কলকাতা বা দিল্লির মতো একটা শহর, সেখানে প্রচুর ধোঁয়া, প্রচুর গাড়ি চলাচল করে, প্রচুর মানুষ স্মোকিং করে। তো দেখা গেল একটা সময় একটা পেশেন্ট আসলো, তার 60 বছর বয়স, সে তার দেখা গেল যে ডায়াগনোসিস করেছে তার সিওপিডি হয়েছে, কিন্তু হিস্ট্রি নিতে গিয়ে দেখলাম যে সে কখনো সিগারেট স্মোকিং করেনি। তাহলে সিগারেট স্মোকিং করেনি তার সত্ত্বেও তার কি করে হলো? সেটা নিশ্চয়ই বাতাসের যে ধোঁয়ার পরিমাণ মানে বায়ু দূষণ সেখান থেকেই হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে, এবং বায়ু দূষণ প্রতিরোধ করার একটা সব থেকে মুখ্যম উপায় হচ্ছে গাছ লাগানো। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তাহলে বায়ু দূষণের পরিমাণটা আমরা কম করতে পারি। একদমই তাই। আমরা ম্যাডামের থেকে শুনলাম এরকম ধরনের কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে, সে ডাক্তারের সাথে কথা বলুন, ডাক্তারকে দেখান এবং যা টেস্ট এর কথা বলুন সেগুলো করান। নিজে ভালো থাকুন এবং আশেপাশের মানুষকেও ভালো রাখুন। এইটুকুই আজকের আমাদের অনুষ্ঠান। আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন।